এই সংস্কারকে আবারও সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢোকাতে চাচ্ছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই যে আবারও বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটবে যদি আপনারা এই সংবিধান বদলাতে না দেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে আগামী সুষ্ঠু নির্বাচন হতে হবে। অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট বাংলাদেশের ছাত্র জনতা মানবে না। আমাদের ক্রাইসিসটা হচ্ছে সংবিধান নিয়ে, এবং খুব ডিপ ক্রাইসিস, যেটা যুবশক্তির আহ্বায়ক তরিকুল বলেছেন যে এই সংবিধানের ভেতর থেকেই বারবার মিলিটারি শাসন আসে, বারবার জরুরি অবস্থা আসে, এবং এই সংবিধানের মধ্যে এমনভাবে পাওয়ারের ইমব্যালেন্স করা হয়েছে, এমনভাবে সমস্ত স্পেস, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল করা হয়েছে যে আলটিমেটলি আপনি এই অতি ক্ষমতার ভারে আপনি তো পড়বেনই, এবং আর কোনো রাজনৈতিক দল যেহেতু নাই, ফলে মিলিটারি ক্ষমতায় আসবে। বারবার এটা ঘটেছে। কেন এই গণঅভ্যুত্থানের পরে আমাদের ১/১১ নিয়ে ভয় পেতে হবে? এখনও কেন ১/১১-এর গুঞ্জন? এই কারণে, যেটা মরহুম বদরুদ্দিন উমর, আমরা তাকে শ্রদ্ধা করি, কিছুদিন আগে তিনি মারা গেলেন, তিনি কিন্তু প্রফেটিক কায়দায় বলে গিয়েছিলেন যে পারপেচুয়াল স্টেট অফ এমার্জেন্সি, একটা অনন্ত জরুরি অবস্থা তৈরি করবে ৭২ সংবিধান। ৭২ সংবিধান পাশ হওয়ার আগেই তিনি এই কথা বলেছিলেন। প্রফেটিক। আমরা এখনও দেখতে পাচ্ছি ওনার কথাটা যে সত্য, ওনার কথাটা যে বাস্তব, এখনও দেখেন নানা ধরনের আলামত, নানা ধরনের তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। ওই যে পঞ্চম সংশোধনী নাই, সুতরাং ত্রয়োদশ সংশোধনী ফিরে এসছে। ত্রয়োদশ সংশোধনীতে বলা হয়েছে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি হবেন তত্ত্বাবধায়ক প্রধান। এগুলো নিয়ে নানা ধরনের নীল নকশা হচ্ছে। আমাদের অনেক গুঞ্জন আমরা শুনতে পাই, আশা করবো যেগুলো সত্য না। কথা খুব পরিষ্কার, দুটো কথা বলে শেষ করি। এক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে আগামী সুষ্ঠু নির্বাচন হতে হবে। অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট বাংলাদেশের ছাত্র জনতা মানবে না। দুই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জনগণ সংস্কার করার ম্যান্ডেট দিয়েছে। যে মানে একদম কি বলবো, একটা হালকা পাতলা প্রোক্লেমেশন আপনারা করলেন সেদিন ওখানে, ওই প্রোক্লেমেশনের 22 ধারে আপনারা বলেছেন যে আমাদের সংস্কার করার ম্যান্ডেট আছে। ফলে ওইটার মধ্য থেকেও আপনারা সংস্কার করার সিদ্ধান্ত নিয়ে যাবেন, এবং ইলেকশনের আগেই সংস্কার হতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা বলেছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট হবে। সারা দুনিয়া এরকম বহু উদাহরণ আছে যে কিভাবে গণপরিষদ এবং পার্লামেন্ট একসাথে করা যায়। আমরা বলেছি একের ভিতরে দুই। যেহেতু আপনাদের অনেক তাড়াহুড়া, যেহেতু গণপরিষদ নির্বাচনের পরে, সংবিধান প্রণয়নের পরে একটা সংসদ নির্বাচন আপনারা করতে দেবেন না, সুতরাং একটার মধ্যে দিয়ে দুইটা হবে। এক নির্বাচনের মধ্য দিয়ে গণপরিষদ গঠিত হবে এবং পার্লামেন্ট গঠিত হবে। যারা গণপরিষদ সদস্য তারাই সংসদ সদস্য, এবং একই সাথে গণপরিষদ চলবে, সরকার তার মতো কাজ করবে। যখন গণপরিষদ আপনি 120 দিনের মধ্যে সংবিধান বানিয়ে ফেলবেন, তারপর গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে। এটা তো ক্লাস 5-এর অঙ্কের মতো করে সহজ করে বুঝিয়ে দিলাম, আর কিভাবে বোঝানো যাবে? সুতরাং এই রাস্তায় আমাদেরকে যেতে হবে। আপনারা এটা আটকাতে পারবেন না। আজকে যেতে দেবেন না, এটা 2 বছর পরে এখানেই যাবে বাংলাদেশ, 3 বছর পরে এখানে যাবে। এই ৭২ সংবিধান আপনারা যদি টিকিয়ে রাখেন, এই সংস্কারকে আবারও সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢোকাতে চাচ্ছেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই যে আবারও বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটবে যদি আপনারা এই সংবিধান বদলাতে না দেন। কারণ এই সংবিধানের ভেতরেই গণঅভ্যুত্থান ঘটার সমস্ত শর্ত রয়ে গেছে। এই সংবিধানে এক ব্যক্তিকে ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রধানমন্ত্রী শাসিত সিস্টেমে আপনি আসলেন, কিন্তু প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছেন, এবং প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে একটা সংসদীয় স্বৈরতন্ত্র এখানে কায়েম হয়েছে। এখানে কোনো গণতন্ত্র কায়েম হয় না। এই যে আজকে আমরা আলোচনা করছি আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে, বাংলাদেশে আমরা কেমন সংবিধান চাই? আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই, যেখানে প্রধানমন্ত্রী, ওই যে আমরা যেটাকে বলে যে বিহেভ ইয়োরসেলফ, প্রধানমন্ত্রী কিন্তু সীমা লঙ্ঘনকারী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন একজন সীমা লঙ্ঘনকারী। তার হাতে জুডিশিয়ারি, তার হাতে এক্সিকিউটিভ, তার হাতে আপনার সংসদ, এবং তার হাতে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই সীমা লঙ্ঘনকারীকে সীমায় আনতে চাচ্ছি আমরা। এটাই হচ্ছে গণতান্ত্রিক সংবিধানের ডিজাইন। সে কারণে আমরা বলেছি আপার হাউসে পিয়ার হতে হবে। সংরক্ষিত মহিলা আসনের মতো করে কোনো আপার হাউস আমরা মানব না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার সমস্ত যেগুলো সাংবিধানিক এবং রাষ্ট্রীয় পদ আছে, এগুলোতে নিয়োগের জন্য মানে সাংবিধানিক একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এনসিসি আপনারা মানেন নাই, ঠিক আছে, অন্য কোনো সাংবিধানিক কমিটি হবে। এই অ্যারেঞ্জমেন্টগুলো মেনে নিতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি এমনভাবে আমাদেরকে এই সংবিধানটা বদলাতে দিতে হবে যেখানে জনগণ হচ্ছে সংবিধানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মূল এখতিয়ার প্রাপ্ত, যেটাকে আমরা বলি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক ক্ষমতাটা জনগণ পার্লামেন্টের ক্ষমতার মধ্য দিয়ে নেয়। পার্লামেন্ট তার কাছে একটা অ্যামেন্ডিং পাওয়ার থাকে, সংশোধনী ক্ষমতা থাকে, যেটা চাইলে বাতিল করে দেওয়া যায়। কিন্তু যখন জনগণের ক্ষমতায়, জনগণের উপর ভর করে আপনি সংবিধান পরিবর্তন করবেন, সেটা গণভোট হোক, সেটা গণপরিষদ হোক, সেটাকে কিন্তু সংসদ বাতিল করতে পারবে না। কারণ সংসদ বাতিল করলে সেটা প্রতি বিপ্লব হিসেবে চিহ্নিত হবে, যদি আদালত বাতিল করে তাহলে সেটা প্রতি বিপ্লব হিসেবে চিহ্নিত হবে। সুতরাং আমরা বলছি যে নতুন যে সংবিধানটা হবে, আমাদের নেক্সট পার্লামেন্ট, নেক্সট বিচার বিভাগ, নেক্সট এক্সিকিউটিভ চলবে এই সংবিধানের অধীনে, এই জুলাই সনদের অধীনে, এবং এইটার আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি আমাদেরকে দিতে হবে। এই কথাগুলো খুব সিম্পল। আমি আমার বক্তব্য শেষ করব। আজান হচ্ছে। যে সামনের পথটা খুব মানে আমাদের একদম পিচ্ছিল একটা পথ। এই পথটাতে আমাদের খুবই সাবধানে হাঁটতে হবে। রাজনৈতিক সমঝোতার দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস জোর দিয়েছেন। তো আমরা আশা করব যে সমস্ত রাজনৈতিক দল এটা মেনে নেবে,
এবং সকল রাজনৈতিক দল এই যে গণপরিষদ কাম পার্লামেন্টের যে আইডিয়াটা প্রস্তাবটা আমরা দিয়েছি, এটা তারা গভীরভাবে ভেবে দেখবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা এই দুঃশাসন, এই স্বৈরতন্ত্র থেকে আমরা রক্ষা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।